জেল হত্যার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, মামলার রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও। সাম্প্রদায়িকতার যে চারা, বিষ বৃক্ষের চারা জিয়াউর রহমান বপন করেছিলেন, সেই বিষ বৃক্ষ এখন ডালপালা বিস্তার করে ফেলে। এই বিষ বৃক্ষকে উৎপাদন করতে হবে ৩রা নভেম্বর, আমাদের সেটাই হবে শপথ। পলাতক হত্যাকারীদের দেশে ফেরানোর চেষ্টা চলছে। জেল হত্যার রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই ফাঁসির রায় কার্যকর হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, জলবায়ু উদ্বাস্তুর দায় উন্নত বিশ্বের, বললেন শেখ হাসিনা। তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সরকারের মদদে অপপ্রচার, দাবি মির্জা ফখরুলের। আপিল নিষ্পত্তির আগেই যশোরে 2 আসামির ফাঁসি কার্যকর, উচ্চ আদালতে চাঞ্চল্য, বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের। আবারও সীমান্তে বাংলাদেশি হত্যা, সিলেটের কানাইঘাটে বিএসএফ এর গুলিতে নিহত 2, অবৈধ প্রবেশকালে হত্যা বলে ধারণা। জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার, খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের, একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ফুল দেয়া হয় বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার মাজারে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 3 মাসের মাথায় 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর 4 সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান 4 নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা। পরে বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। করা হয় দোয়া ও মোনাজাত। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে বক্তারা বলেন, 15ই আগস্ট আর 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ড, এই হত্যাকারীদের সঙ্গে যিনি মূল পরিকল্পনাকারী হিসাবে বা লিয়াজকারী হিসাবে বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করেছেন, তার মুখোশ উন্মোচিত হয় নাই। জিয়াউর রহমান 79 সালে আইন করে এই ইন্ডেমটি অধ্যাদেশকে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন। সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না। ফখরুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, যতই হাঁক ডাক করেন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বলেন, 4 নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় 4 নেতার সেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা।
এ সময় জাতীয় চার নেতার স্বজনসহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানেই ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও আমরা এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলনের স্থলে বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন COP-এর 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। CVF-এর 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি MP ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। Bangladesh is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলনস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন শেষে সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লন্ডনে স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সরকার প্রধানকে লন্ডনে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দা মুনা তাসনিম। বৃহস্পতিবার রোড শো উদ্বোধন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন।
যেখানে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম। 2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ অপপ্রচার চালিয়ে তারেক রহমানের দেশে আসার পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ফরমাইশি রায়ে অন্যায়ভাবে সাজা দেয়ায় বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন তারেক রহমান। রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা অনুষ্ঠানে একথা বলেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ইস্যুতে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের লোকদের মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আলোচনায় আনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আক্রোশের কারণেই দেশে ফিরতে পারছেন না তারেক। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে এখন আপনার বিএনপির বিরুদ্ধে, দেশত্ব বেগম খালেদার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, মিথ্যা মামলায় সাজা দেয়ায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তারেক রহমানের আজকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছেন, ফরমাইশি আপনারা রায় দিয়ে তাকে সাজা দিয়েছেন, বাধ্য হচ্ছে সে বিদেশে থাকার জন্য। 7 নভেম্বর উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। খালাস চেয়ে করা আপিল শুনানি করতে এসে জানা গেল 4 বছর আগেই ফাঁসি কার্যকর হয়েছে 2 আসামির। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশের উচ্চ আদালতে। ক্ষতিপূরণের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার। আইনজীবীরা বলছেন, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের ঘটনা নজিরবিহীন। দেশে যে কোনো আসামির ফাঁসি কার্যকরের আগে রায়ের অনুমোদন নিতে হয় হাইকোর্টের। এরপর আপিল হলে তা নিষ্পত্তি হতে হয়, তারপর রিভিউ করার
বিষয়ও রয়েছে। কিন্তু মকিম ও ঝড়ু নামক দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা হয়েছে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই। 16 নভেম্বর 2017 সালে যশোর কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়। কারাবিধি মোতাবেক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে 16 নভেম্বর রাত 11:45 ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনা 1994 সালের 28 জুন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মকিম ও ঝড়ু সহ 3 জনের মৃত্যুদণ্ড হয়। 2013 সালে মকিম ও ঝড়ুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে এই দুই অসহায় পরিবার, কিন্তু তারপর আর কেউ খোঁজ রাখেননি। 3 নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামির সাথে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসি কার্যকর হয়েছে তাদের। এই অবস্থায় তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি এমন ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইল পরিবার। আমাদের যেটা প্রেয়ার থাকবে প্রথম যে একটা ইনকোয়ারি, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে, সেটা অ্যাপিলেট ডিভিশন নির্ধারণ করবে যে কী ধরনের ইনকোয়ারি। আমাদের প্রেয়ার থাকবে একটা ইনকোয়ারি। ব্রিটিশ শাসনের সময় ওয়ারেন হেস্টিং যখন উপমহাদেশে শাসন করেছিলেন তখন এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু স্বাধীন ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আপিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে ফাঁসি কার্যকরের নজির নেই। যাদের নেগলিজেন্সের কারণে এই ঘটনাটি ঘটছে, এটা সুষ্ঠু তদন্ত এবং শেষে তাদেরকে যেন যথাযথ বিচার প্রক্রিয়ায় আনা হয়। এ ঘটনায় আগামী সপ্তাহে আপিল শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। আফজাল, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ রিচার্ড। আফজাল, আপনার প্রতিবেদনটি দেখলাম। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন শুধুমাত্র করতে চাই, সেটি হচ্ছে গিয়ে এ ধরনের ঘটনা ইতিহাসে আমরা কখনো শুনিনি। আজকে যেটি আপনি শোনালেন আপনার প্রতিবেদনে আমরা শুনতে পেলাম। আমাদের একটু বিস্তারিত বলবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আসলে কিভাবে এই ঘটনার উৎপত্তি হলো এবং পরবর্তীতে কিভাবে এটি কার্যকর হলো। আমরা বলি বিচার তখনই শেষ যখন নিম্ন আদালত থেকে সর্বোচ্চ আদালত অর্থাৎ আপিল বিভাগে যখন কোনো মামলা নিষ্পত্তি হয়, তখন আমরা বলি যে একজন আসামির বিচার শেষ হয়েছে। কিন্তু এই দুজন আসামির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিচার শেষ হওয়ার আগেই তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। সেটি আজকে ধরা পড়েছে। 4 বছর আগে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমরা যদি আব্দুল মকিম এবং গোলাম রসুল ঝড়ুর ফাঁসি কার্যকরের বিতর্কের বিষয়টি দেখি, যে তাদের মৃত্যুদণ্ড হয়েছিল 17 এপ্রিল 2008 সালে। চুয়াডাঙ্গার আদালত তাদের রায় দিয়েছিলেন। আর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল 7 জুলাই 2013। উচ্চ আদালত সেটি বহাল রাখাছিলেন। উচ্চ আদালতের এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে ওই বছরই আপিল করেছিলেন। মকিমের আপিল নাম্বার হচ্ছে 111 এবং 2013 হচ্ছে সাল, যে সালে আপিল করেন ওই সালটা দেয়া থাকে। আর ঝড়ুর আপিল নাম্বার হচ্ছে 107। এই আপিল বিচারাধীন থাকা অবস্থায় 16 নভেম্বর 2017 সালে এই দুজনের দণ্ড কার্যকর করা হয়েছে। আমরা কারা কর্তৃপক্ষের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপিল বিচারাধীন থাকা অবস্থায় তারা কেন ফাঁসির দণ্ড কার্যকর করলেন। এখনকার যিনি জেলার রয়েছেন তুহিন কান্তি খান নামে, উনি আমাদেরকে বলেছেন যে মৃত্যুদণ্ড কার্যকরের যে রায়টি হাইকোর্টের তাদের কাছে রয়েছে এবং এই দুজন আসামি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপতিও প্রাণ ভিক্ষা দেননি। সেই আবেদনটিও তাদের কাছে রয়েছেন এবং সকল আইনি প্রক্রিয়াটি মেনেই তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে। আমরা যদি ফাঁসি কার্যকরের বিষয়টি বললাম, যদিও কবে ফাঁসি কার্যকর করা হয়েছে, 16 নভেম্বর 2017 সালে রাত 11:45 যশোর কেন্দ্রীয় কারাগারে এই দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এখন প্রশ্ন যেটি দাঁড়িয়েছে, তাহলে এই যে কারা কর্তৃপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবী যে কথাগুলো বলছেন, এর ভেতরে কিন্তু কয়েকটি ফারাক রয়েছে। আমরা আইনজীবীর সাথে কথা বলছিলাম, একজন আইন বিশেষজ্ঞ, ফৌজদারি আইন বিশেষজ্ঞ, তিনি বলছেন যখন একজন আসামি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন, আপিল ফাইল হওয়ার পরে সাধারণত সুপ্রিম কোর্টের দফতর থেকেই যারা রিসপন্ডেন্ট থাকেন, বিবাদী পক্ষ, যেহেতু মৃত্যুদণ্ডের মামলা, সেখানে সরকারের কাছে আপিলের আবেদনটি যায় এবং কারা কর্তৃপক্ষের কাছেও সেই আবেদনটি পৌঁছায় যেন কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকর না করে। কিন্তু এই ক্ষেত্রে এইখানে কেন হয়েছে এমনটি, সেটি কিন্তু আসলেই তদন্ত করে দেখার বিষয়। আরেকটি বিষয় রয়ে থাকে, সেটি হচ্ছে যখন এই দুজনকে ফাঁসি কার্যকর করা হচ্ছে, সেই সময় অনেক সময় আসামিরাও বলে যে তাদের আপিল তো আপিল বিভাগে পেন্ডিং আছেন। কিন্তু এইখানে কেন দুজন আসামি কারা কর্তৃপক্ষকে বললেন না যে তাদের আপিলটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন রয়েছে,
সেটি কেন আদৌ কি তারা বলেছিলেন কিনা সেটিও কিন্তু তদন্ত করে দেখার বিষয়। কারণ এই ধরনের ঘটনা বাংলাদেশের ইতিহাসে বলেন গত 100 বছরে কিন্তু আমরা হয়নি। আমরা সেই ইতিহাসটা একটু দেখাতে চাই। 100 বছরের ইতিহাসে এই ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু ব্রিটিশ আমলে একটি ঘটনা ঘটেছিল। নন্দকুমার নামে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়েছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছিল নন্দকুমারের বিরুদ্ধে প্রতারণার মামলা। সে সময় প্রতারণার মামলার সর্বোচ্চ সাজা ছিল 7 বছর, কিন্তু ওয়ারেন হেস্টিংস যার কথা বলছিলাম উনি ব্রিটিশ আইনে এই নন্দকুমারকে ফাঁসির দণ্ড দিয়েছিলেন, এবং দণ্ড দেওয়ার পরে নন্দকুমারকে আপিল করার সুযোগ দেওয়া হয়নি, তার ফাঁসির দণ্ডটি কার্যকর করা হয়েছে। তখন থেকেই মূলত বলা হয়েছিল যে জুডিশিয়াল মার্ডারের শব্দটি তখন ব্যাপক পরিচিতি পেয়েছিল, যে এই শব্দটি জুডিশিয়াল মার্ডার করা হয়েছে নন্দকুমারকে। আর এই ঘটনার পরে আমরা মকিমের যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তার স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তার স্ত্রী যেটি আমাদেরকে বলেছেন, আপনি খুবই সহজ সরল ভাষা তিনি বলেছেন যে আমরা মূর্খ মানুষ, একটা মাত্র ছেলেকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি। আমার স্বামীর বিরুদ্ধে একটাই হত্যা মামলা ছিল, 4 বছর আগে তার ফাঁসি হয়। তার ফাঁসি হওয়ার পর মেহেরপুরের ভোলাডাঙ্গা গ্রামে দাফন করা হয়। মামলা তো এখনও শেষ হয়নি। এই প্রথম শেষ পয়েন্টটুকু, যে মামলা তো এখনও শেষ হয়নি, মামলা শেষ হয়নি কিন্তু তার স্বামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তারা কি কারা কর্তৃপক্ষকে তখন বলেছিলেন কিনা, এটা একটা প্রশ্নের জায়গা অবশ্যই থেকে যায়। যে কথাটা তিনি এখন বলছেন মামলা তো এখনো শেষ হয়নি, এই কথাটা তখন তিনি কারা কর্তৃপক্ষকে বলেছিলেন কিনা। আরেকটা বিষয় আপনার কাছে আমার জানার অবশ্যই আছে, সেটি হচ্ছে কি আপনি একটা মানে মাঝখানে একটা গোমর বা একটা ফাঁক রয়েছে যে প্রসঙ্গটা আপনি বলছিলেন। আসলে মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়াটা যদি একটু তুলে ধরতেন তাহলে এই ফাঁকটা বা এই গোমরটা বোধহয় আরেকটু স্পষ্ট হতো। সে প্রক্রিয়াটা আপনার একটু জানা আছে কিনা আমাদের যদি জানাতেন। মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় আমি একটু এখানেই দেখাতে চাই, আপনি এদিকে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে প্রথমে হচ্ছে একজন আসামিকে বিচারিক আদালত রায় দেয়, আর বিচারিক আদালতের রায়টা দিলে কারো যদি মৃত্যুদণ্ড হয় তাহলে সেই মৃত্যুদণ্ডটি অনুমোদন নিতে হয় হাইকোর্টের কাছ থেকে, অর্থাৎ হাইকোর্টে আপিল হয়, দুপক্ষই আপিল করেন, কেউ জেল আপিল করেন। এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবার আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করেন, সেই আপিলটিও নিষ্পত্তি হতে হয়। এবং আপিল বিভাগ যদি কোনো আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন তারপরেও আসামি সুযোগ পান রিভিউ করার। রিভিউ যদি মৃত্যুদণ্ড বহাল থাকেন তখন আসামি সাংবিধানিকভাবেই রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করার সুযোগ পান। রাষ্ট্রপতি যদি প্রাণ ভিক্ষার আবেদনটি খারিজ করে দেন তখন কিন্তু যে কারাবিধি যেটি আছে সেই বিধিতে সময়ের মধ্যেই দণ্ড কার্যকর করা যেতে পারে। কিন্তু এইখানে আমরা দেখছি এই দুই আসামির ক্ষেত্রে যে হাইকোর্টের অনুমোদন দেওয়ার পরেও পরবর্তী 3টি ধাপে না গিয়েই তাদের ফাঁসি কার্যকর করা হয়ে গেছে। আর বর্তমানে যে এখন কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা কত একটুকুই আমি আপনাদেরকে জানাই যে বর্তমানে সর্বশেষ যে তথ্য অনুযায়ী কিছুদিন আগেই কারা কর্তৃপক্ষ কারা অধিদপ্তর হাইকোর্টকে জানিয়েছে বর্তমানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা হচ্ছে 1987 জন, এর মধ্যে পুরুষ আছে হচ্ছে 1933 জন, নারী 54 জন। এটি হচ্ছে কারাগারের অধিদপ্তরের সূত্র। একটি কথা বলে নেই যে অনেক সময় দেখা যাচ্ছে যে লোয়ার কোর্ট হাইকোর্ট কোনো আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন কিন্তু আপিল বিভাগে গিয়ে ওই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খালাস হয়ে যাচ্ছেন। এই যে দুইজনের আসামি হাইকোর্টের মৃত্যুদণ্ড বহাল রাখার পরে তাদের ফাঁসি কার্যকর করা হচ্ছে, তারা যদি আপিল বিভাগে গিয়ে যদি তাদের খালাস হয়ে যেত তাহলে খালাস হয়ে যান তাহলে কি হবে? তার মানে হচ্ছে দুজন নিরপরাধ মানুষকে কিন্তু ফাঁসিতে ঝোলানো হয়েছে এবং বিচারের আগেই বিচার হয়ে গেছে। আইনজীবীরা বলছেন এটি নরহত্যার শামিল, একই সঙ্গে হেফাজতে মৃত্যু নিবারণ আইনের মধ্যেও পড়ে, যেখানে জেল কর্তৃপক্ষ এর দায় কোনোভাবেই এড়াতে পারে না। কিন্তু ছোট্ট করে যদি জানতে চাই, একেবারে এক কথায় বলবেন এই দায় তো এড়াতে পারে না, কিন্তু এর সমাধানটা কি, আসলে ফলাফলটা কি আসবে, ক্ষতিপূরণটা আসলে কিভাবে আসবে? ফলাফল হচ্ছে যে আগামী সপ্তাহে এই মামলার আপিল শুনানি হবে, তখন আসামি পক্ষ বিচার বিভাগে তদন্ত চাইবেন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি আবেদন করবেন। আপিল বিভাগে আসলে সিদ্ধান্ত নেবেন যে এইখানে কোনো গ্যাপ রয়েছে কিনা বা কার গাফিলতি রয়েছে, তখন কিন্তু আপিল বিভাগে বিষয়টি পরিষ্কার হবে বলে আমরা আশা করছি। আফজাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করি এটার একটা সুষ্ঠু সমাধান সবাই আসলে প্রত্যাশা করে। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ। যশোরে 2 আসামির মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে সে বিষয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে 2টি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আসকর উদ্দিন ও আরিফ উদ্দিন নামে 2 জনের লাশ উদ্ধার করে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এরা মানে সম্ভবত রাত্রে গেছিল সিগন্যাল দিছিল, ওরা মানে দূর দিছে, দেন গুলি করছে সম্ভবত। তারপর আমরা অফিসার পাঠাইছি, অফিসার বিজিবির সাথে কথা বলতে ব্যবস্থা নিবে আর কি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আজও চলে স্কুল কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর 8টি কেন্দ্রে ফাইজার বায়োনটেকের টিকা দেয়া হয় শিক্ষার্থীদের। করোনার টিকা নিয়ে কেটে গেছে সকল অনিশ্চয়তা। কোভিড-19-এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত কোমলমতিরা। বুধবার সকাল 9টা বাজতে রাজধানীর 8টি কেন্দ্রে ভিড় করেন 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে নির্ধারিত বুথে প্রবেশ করে গ্রহণ করেন করোনার সুরক্ষা বর্ম। বড়দের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল তারা। বড়দের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনেক খুশি টিকা নিতে পেরে। প্রথমে খুব ভয় লাগছিল, ভাবছিলাম অনেক ব্যথা হবে হয়তো, দেওয়ার পরে মনে হলো না, কিছুই হয়নি। 18 বছরের নিচে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা চালু করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে। ক্লাসের সংখ্যা বাড়ছে, ক্লাস আমরা করতে পারছি, এতে হচ্ছে আমাদের পড়ালেখার স্টুডেন্টের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রী নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। সেই অনুসারে শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এখানে টিকা নেওয়ার পর আধা ঘন্টা ওরা অপেক্ষা করে চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। গতকাল আমাদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু আজকে আমরা সব দিক থেকেই গতকাল থেকে শিক্ষা নিয়ে সব দিক থেকে আমরা কিছু মেজার নিয়েছি, যার ফলে আজকে আর কোনো মিসম্যানেজমেন্ট নাই। রাজধানীর 8টি কেন্দ্রে প্রতিদিন 40,000 শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। কাল লন্ডনে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর আয়োজনে সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সানবীর রূপলের রিপোর্ট। পদ্মা সেতু, পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গেল এক দশকে এমন সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তৈরি করেছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা সরকারের। গড়ে তোলা হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল। ধীরে ধীরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বাংলাদেশ। এই অপার সম্ভাবনা তুলে ধরতে সুইজারল্যান্ডের পর এবার বাংলাদেশের পতাকা পৌঁছে গেছে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের দরজায়। 4 নভেম্বর লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করবেন। এখানে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টকে নিয়ে কাজ করব। ইনভেস্টমেন্ট বলতে আমরা শুধু ক্যাপিটাল মার্কেট না, আমাদের ব্যবসা, দেশের সব জায়গায় ইনভেস্টমেন্টের যে নতুন অপরচুনিটিগুলো হয়েছে, এই সব কিছু বিষয় নিয়ে সেখানে আমরা আমাদের প্রেজেন্টেশন তুলে ধরব। এবারের সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে বাংলাদেশকে। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে প্রত্যাশা BSECর চেয়ারম্যানের। আমাদের বাংলাদেশ কমিউনিটি ইউকেতে যারা আছেন তারা খুবই দেশপ্রেম এবং দেশের প্রতি তাদের মায়া, তারা বাংলাদেশে কিছু করতে চান। আমরা চেষ্টা করব ওনাদের কাছে আমাদের কিভাবে আমাদের অর্থনীতির সাথে ওনাদের একটা যোগসূত্র করে ওনাদের অবদান এই অর্থনীতিতে নিয়ে আসা যায়। জার্মানির পরই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রফতানি করে যুক্তরাজ্যে। শুল্কমুক্ত পণ্য রফতানির সুযোগ নিয়ে গেল বছর $350 কোটি পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। জেল হত্যার মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও, আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা, জলবায়ু উদ্বাস্তুর দায় উন্নত বিশ্বের, বললেন শেখ হাসিনা। এবং তারেক রহমানের বিরুদ্ধে লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ, সরকারের মদদে অপপ্রচার, দাবি মির্জা ফখরুলের। এই ছিল রাতের সময়, আর সঙ্গে থাকুন সময়।